সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের জনগণের জন্য একটি দুঃসংবাদ হলো, বাংলাদেশে এই ঈদের ছুটির সময় অত্যন্ত চুপিসারে ইসরায়েল থেকে বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান নেমেছিল এবং একবার না দুবার। 7 তারিখে, অর্থাৎ এপ্রিল মাসের 7 তারিখে প্রায় 6 ঘন্টার সফর করে 7:55 ঢাকার আকাশ ছুঁয়ে তারা ঢাকা বিমানবন্দরে নামল। একইভাবে ওই ইসরায়েল থেকে আবার বিমানটি 11 তারিখেও বাংলাদেশে এসেছিল। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই, কূটনৈতিক সম্পর্ক নেই। সেই স্বাধীনতার পর থেকে 1972 সাল থেকেই বাংলাদেশের পাসপোর্টে, আমরা যারা পাসপোর্ট ব্যবহার করি, আমাদের পাসপোর্টে লেখা ছিল যে ইসরায়েলে ভ্রমণ নিষিদ্ধ। তবে 2021 সালে আওয়ামী লীগ এই সরকার যে ক্ষমতায় আছে, এই সরকার ক্ষমতা থাকা গেলে যখন ই পাসপোর্টটা করলো, এই পাসপোর্ট প্রচলনের সময় সেখানে এই শব্দটি বাদ দেওয়া হলো, অর্থাৎ এক্সেপ্ট ইসরায়েল, অল কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল, পাসপোর্টে এই কথাটি আর লেখা থাকলো না। যাই হোক, পরবর্তীতে এটা নিয়ে যখন খুব আলোচনা সমালোচনা হচ্ছিল, তখন সরকারের তরফ থেকে ব্যাখ্যা দেওয়া হলো যে না, ইসরায়েলে ভ্রমণ এর উপর যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা বহাল আছে, কিন্তু পাসপোর্টে কথাটি লেখা নেই। এখন যেটা দেখা গেল যে গত 11 তারিখে, অর্থাৎ বৃহস্পতিবার, যখন বাংলাদেশের মানুষ যখন ঈদ উল ফিতরের নামাজের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই সময়ে সকাল 7:55 বাংলাদেশের আকাশ সীমায় ইসরায়েল থেকে একটি প্লেন আসলো এবং ঢাকা বিমানবন্দর সেটা ল্যান্ড করলো এবং এই একইভাবে গত 7 এপ্রিলও বিমানটি এসেছিল এবং ঢাকা থেকে উড়ে গিয়েছে। পরবর্তীতে ঢাকা বিমানবন্দরের যে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম, তার নামে পত্রিকায় রিপোর্ট এসেছে, তিনি বলেছেন যে এখান থেকে, ইসরায়েল থেকে, তেল আবিব থেকে ঢাকায় যে বিমানটি ল্যান্ড করেছিল, সেই বিমানটি ঢাকা থেকে কিছু গার্মেন্টসের পণ্য নিয়ে গিয়েছে। এখন কথা হলো যে গার্মেন্টসের পণ্য নিয়ে গেল, কোন কোন গার্মেন্টস কোম্পানির পণ্য নিয়ে গেল, এটার ডেস্টিনেশন কোথায়? ইউরোপের কোন দেশে? দুবাইয়ের কথা বলা হয়েছে, শারজাতে। কিন্তু আসলে কি সত্যি সত্যি গার্মেন্টসের কনসাইনমেন্ট ছিল, না অন্য অন্য কোনো ব্যাপার ছিল? আমরা জানি যে ইসরায়েল থেকে কিছু আপনার এই যে গোয়েন্দা তৎপরতার জন্য কিছু আপনার মেশিনারিজ, কিছু যন্ত্রপাতি বাংলাদেশে এসেছিল। এটা নিয়ে বাংলাদেশের পত্রপত্রিকায়, বিদেশি পত্রপত্রিকায় অনেক রিপোর্ট প্রকাশিত হয়েছিল এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সেই আপনার গোয়েন্দা নজরদারি করার যে যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতিগুলোর উপর তারা ট্রেনিং নিয়েছিল, এমন খবরও আপনার আল জাজিরা থেকে শুরু করে বিশ্বের আরো কিছু মিডিয়াতে এ সংবাদ প্রকাশিত হয়েছিল। যাই হোক, সে ব্যাপারে আপনার বাংলাদেশের তরফ থেকে সেটা অস্বীকার করা হয়েছে। এখন কথা হচ্ছে কি, যে ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, এবং যে ইসরায়েল সারা পৃথিবীতে এখন যারা ঘৃণার মানে মানে সৃষ্টি করেছে নিজেদের বিরুদ্ধে, সারা পৃথিবীর মানুষ তাদেরকে ঘৃণা করছে। গত কয়েক মাসে তারা 33,000 মানুষ ফিলিস্তিনে তারা হত্যা করেছেন, এর মধ্যে প্রায় 25,000-এরও বেশি নারী এবং শিশু। এমন ধরনের একটি আপনার গণহত্যা করার একটি রাষ্ট্র, সে রাষ্ট্রের রাজধানী থেকে বিমান উড়ে বাংলাদেশের রাজধানীতে আসবে, এটা তো কোনোভাবেই মানা যায় না। সরকারের তরফ থেকে আপনার এই ব্যাপারে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। বাংলাদেশের প্রধানমন্ত্রী গত মাসে জার্মানির মিউনিখে যখন আপনার একটা সম্মেলনে গিয়েছিলেন, সেখানে তিনি ইসরায়েলের বেশ সমালোচনা করেছেন, এবং সমালোচনা করতে যে ডোমেস্টিক্যালি তিনি বাংলাদেশে যখন আসেন, তখন তিনি বলেন যে তার সরকার ইসরায়েলের সমালোচনা করে, ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ করে। বিএনপি নাকি ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ করে না। বিএনপি তো নিঃসন্দেহে গণহত্যার প্রতিবাদ করে, কিন্তু একদিক দিয়ে মুখে মুখে গণহত্যার প্রতিবাদ করা হবে, একদিক দিয়ে ইসরায়েলের সমালোচনা করা হবে, অপর থেকে ইসরায়েলের রাজধানী থেকে তাদের ওই দেশ থেকে বিমান বাংলাদেশে নামবে, এখানে মাল এখান থেকে কি নিয়ে যায় আমরা জানি না, অথবা কি নামিয়ে গেল সেটাও আমরা জানি না। তো এই বিষয়টা কি? ওই যে একটা ইংরেজি বাংলা একটা আছে না, কি বলে আপনার, বাংলাদেশের মানুষটা প্রবাদ বলে থাকেন, মুখে শেখ ফরিদ বগলে ইট। মুখে মুখে বলবেন, ইসরায়েলের সমালোচনা করবেন, মুখে মুখে আপনার তাদেরকে গণহত্যার জন্য দায়ী করবেন, অপর দিক থেকে আপনার ইসরায়েল থেকে বিমান আসবে, সেই বিমান নামতে দেবেন, আবার এখান থেকে বিমান চলে যাবে ইসরায়েলে। এটা কোন কোন ধরনের বিষয়? সুতরাং একটি রহস্যজনক অবস্থার মধ্যে বাংলাদেশ পড়েছে,
সেটা হচ্ছে যে আপনার এই যে রহস্যজনক বিমান তেল আবিব থেকে ঢাকায় নামলো, কি নিয়ে নামলো, কি নিয়ে গেল, এটা উই আর নট ক্লিয়ার। এই দেশের মানুষ সেটা ক্লিয়ার না। এ পুরো ঈদের ছুটির সময় এই ধরনের একটি কাণ্ড ঘটেছে। অথচ আমরা এটাও তো জানি যে বাংলাদেশের একজন নাগরিক, তার নাম বোধহয় সালাউদ্দিন সোয়েব চৌধুরী, তিনি এক কোনো পত্রিকায় সাংবাদিকতা করতেন, তার বোধহয় একটা অনলাইন পত্রিকাও আছে। তিনি এক সময় আপনার ইসরায়েল ভ্রমণ করেছিলেন। সেই ইসরায়েল ভ্রমণ করার কারণে এই আওয়ামী লীগ সরকার আমলে তাকে কারারুদ্ধ করা হয়। এই ঘটনা আমরা জানি, এবং এও আমরা জানি যে বিএনপির একজন নেতা দিল্লিতে ইসরায়েলের কথিত একজন আপনার নাগরিক, তার সাথে দিল্লিতে একটি কনফারেন্সে তার দেখা হয়েছিল, সেটা একটি ছবি প্রকাশিত হয়েছিল। সেই ঘটনাটাকে কেন্দ্র করে বিএনপির আপনার ভদ্রলোক আপনার যুগ্ম মহাসচিব মিস্টার আসলাম চৌধুরী এখন পর্যন্ত কারাগারে আছেন। তার বিরুদ্ধে অনেকগুলো মামলা, তার ব্যবসা বাণিজ্য শিল্প কলকারখানা লাটে উঠেছে, ধ্বংস হয়ে গেছে। তার পরিবার পরিজন তাকে ছেড়ে দিয়ে আপনার প্রবাবলি কানাডায় সেটেলড হয়েছেন। অর্থাৎ ব্যক্তি জীবন তার ধ্বংস, পারিবারিক জীবন তার ধ্বংস, অর্থনৈতিকভাবে তিনি পুরোপুরি ধ্বংসগ্রস্ত হয়েছেন। কারণটা ছিল যে আপনার একজন ইসরায়েলের কথিত নাগরিকের সাথে একটি কনফারেন্সে তার কথাবার্তা ছিল, একটি ছবি প্রকাশিত হয়েছিল। সেই ছবিকে কেন্দ্র করে আপনার আসলাম চৌধুরী জীবনটাকে একেবারে দুনিয়াতে নরক 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 বানিয়ে দিয়েছিল এই সরকার। সালাউদ্দিন সোয়েব চৌধুরীর কথা বললাম, তাকেও কারারুদ্ধ করেছিল। যেখানে একজন নাগরিক, নিঃসন্দেহে সালাউদ্দিন সোয়েব চৌধুরী অন্যায় করেছেন, কারণ তিনি বাংলাদেশের নাগরিক হিসেবে তিনি তার পাসপোর্টে যেহেতু আপনার ইসরায়েলে ভ্রমণ করার ব্যাপারটা নিষিদ্ধ ছিল, তারপরে তিনি ইসরায়েল ভ্রমণ করছেন, তিনি দেশের আইন লঙ্ঘন করেছেন। কিন্তু নানান সেমিনারে মিটিংগুলোতে নানা জায়গায় একজন মানুষ তো অনেক সময় জানতে পারে না তিনি আসলে কোন দেশের নাগরিক। এটা তো আমরাও তো বিদেশে অনেক জায়গায় ভ্রমণ করি, পৃথিবীর নানা দেশের লোকজনের সাথে আমাদের কথাবার্তা হয়, ইন্টারন্যাশনাল কনফারেন্সে নানাভাবেই তো কথাবার্তা হয়। সেখানে তিনি উজবেকিস্তানের নাগরিক, না তিনি ইসরায়েলের নাগরিক, তিনি আপনার ইউক্রেনের নাগরিক, না রাশিয়ার নাগরিক, অনেক সময় এটা জানা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু এই যে জানা সম্ভব হয়ে ওঠেনি, সালাউদ্দিন সোয়েব চৌধুরীর ঘটনা তো বললামই, আসলাম চৌধুরীর একটি ফটোকে কেন্দ্র করে, এবং পরবর্তীতে জানা গেল যে ওই ভদ্রলোক আপনার তিনি ইসরায়েলের নাগরিক ছিলেন। ইসরায়েলের নাগরিকের সাথে একটি ফটো একটা ফটো সেশনের কারণে, যেটা আসলাম চৌধুরী নিজে হয়তো জানতেনও না যে ভদ্রলোক ইসরায়েলের নাগরিক, সেটার অপরাধে তার জীবনটা তো কম খেসারত তিনি দিলেন না। কিন্তু যারা বাংলাদেশে তেল আবিব থেকে, অর্থাৎ ইসরায়েলের রাজধানী থেকে যে বিমান বাংলাদেশে অবতরণের সুযোগ করে দিল, একবার না দুবার, তাদের কি হবে? এই ব্যাপারে কি আপনার যে বেসামরিক বিমান চলাচল যে মন্ত্রী আছেন, তিনি তার উচিত ছিল এই ব্যাপারে একটি ব্যাখ্যা দেওয়ার, বক্তব্য দেওয়ার, এবং সেটা দায়সারা গোছের কোনো বক্তব্য দিলে হবে না। যেটা আপনার বিমানবন্দর নির্বাহী পরিচালক বলেছিলেন যে আপনার গার্মেন্টসের পণ্য নিয়ে গিয়েছে, তো কোন কোম্পানির গার্মেন্টসের পণ্য নিয়ে গেছে, কোথায় তার ডেস্টিনেশন, এভরিথিং সবকিছু জনগণকে জানাতে হবে। অর্থাৎ যেই ইসরায়েল ফিলিস্তিনি জনগণকে যেভাবে নির্বিচারে হত্যা করছে, এই ধরনের একটি আপনার গণহত্যা করার এরকম একটি রাষ্ট্রকে, এমন একটি সরকারের দেশ থেকে যেই আপনার বিমান পরিচালনা হয়, যে বিমান আসে, সেই বিমান অবশ্যই বাংলাদেশের আকাশ সীমানায় ঢুকতে পারে না। বাংলাদেশের মানুষ এটাকে তীব্র নিন্দা করে এবং সরকারের কাছ থেকে জবাব আশা করে।